আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সে আমাদের সাথে ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন, তাকেও শুভেচ্ছা। এবং সেই সাথে আপনার দর্শকদের আবারও সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যেহেতু হরিদাস চন্দ্র তরণী দাস, এর গ্রেপ্তার না করলে কিছু হইতো না, অনেকে ভাববেন কিচ্ছু হবে না, দেখতে থাকেন। 48 ঘন্টা তো হয় নাই। আর দেখেন তারা যখন গ্রেপ্তার, সে কি বললো যে 10টা মার্ডার করলো, এরকম ভাবে সাংবাদিক পুলিশ আসেন, আমার এইভাবে ধরছে। পাবলিক ওই মাদ্রাসা ভাঙ্গা চুরা ধুলিস্যাৎ করে দিছে। আমার মনে হয় যে এইসব কথা যাতে না ছড়ায় বাংলাদেশে, এটা তো ভাইরাসের মতো, যার কারণে তরুণী বক্তব্য বাংলাদেশে এখন সবচেয়ে বড় খবর এইটা। এখন তারেক রহমানের চাইতে বেশি আলোচনায় যিনি এসেছেন, জামাতের সাদা শকুনের চাইতে বেশি যিনি আসছেন, তিনি হচ্ছেন মাত্র ইন্টারমিডিয়েট পাস এবং নিচু জাতের হিন্দু। সে নিজে বলেছে, আমি বলি নাই। অদ্ভুত ব্যাপার, একটা মূর্তির কত ক্ষমতা দেখেছেন। সারা জীবন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার ফলে আমরা জেনে এসেছি, এবং বাস্তবিকও তাই। দেখলাম যে মূর্তির কোনো ক্ষমতা নাই, কি মাটির মূর্তি, কি পাথরের মূর্তি, কি স্বর্ণের মূর্তি, কারো কোনো ক্ষমতা নাই। হীরার মূর্তি ক্ষমতা নাই। অবশ্য হীরা স্বর্ণের হলে একটু ক্ষমতা আছে, সেটা ভাঙে না, আরবরা সেটা নিয়ে চলে যায়, মুসলমানেরা সেটা আবার নেওয়া জায়েজ। বুঝতে পারছেন, ইসলামের ইতিহাসে দেখবেন যে সোনার মূর্তি তুলে নিয়ে যাওয়া জায়েজ, ওটা বলছে এটা দেশে ফেরত আনবা, কিন্তু মাটির মূর্তি ভেঙে আসবা, মন্দির ভেঙে আসবা, স্বর্ণের হলে নিয়ে যেতে হয়। বুঝলাম যে একটা মাটির মূর্তির যে কত ক্ষমতা, তার সম্পূর্ণ নির্মাণ এখনো হয়েই সারে নেই। 81 ফুট নাকি 82 ফুট, বাপরে বাপ। পুরো বাংলাদেশে একজন ইন্টারমিডিয়েট পাস, একেবারেই নিচু জাতের হিন্দু, মানে আমার ভাষায় না, আমি পৃথিবীর কোনো মানুষকে নিচু জাত মনে করি না, আমার বক্তব্য না, এটা তার ভাষা। একটা নিচু জাতের হিন্দু সারা দুনিয়াতে সেইভাবে পরিচিতি পেয়ে গেল, আর এটা বাংলাদেশ সরকারের। আমার তো তরণী দাসের উচিত যে তার আর একটা ওই কাশি মেরে এদের খাওয়ানো, যে এত উপকার তার করছে। তো যাই হোক, এবার আসি যে তার গ্রেপ্তারটা কেন। এটা সরাসরি প্রতারণা। 2018 সালের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর চাইতে আর হাস্যকর কি হইতে পারে? হায়দার সাহেবকে আমি গ্রেপ্তার করলাম 2018 সালের মামলায়। তারপরে মামলার বাদী মনে করেন আপনি জীবনে 350 মামলা করেছেন। আচ্ছা, কোনো ভদ্রলোক 350 মামলা করে? আমার এটাকে বোঝান। ধরে নিলাম তরণী দাস দোষী, মহাদোষী, এমনিতেই হিন্দু, তারপর আবার নিচু জাত, তার উপর আবার ইন্টারমিডিয়েট পাস। হায় হায় হায়, অবশ্যই ইন্টারমিডিয়েট না, আন্ডার মেট্রিক, কিন্তু উপদেষ্টা হয়ে গেছিল, যা তা মনে করেন না। ওই যে তিশার ভাতার, আমার বোনের ভাতার, সে কিন্তু আন্ডার মেট্রিক হয়। এই দেশে যেমন ডক্টরেট হয়েছিল, মানে মানুষ কইতে হাই রে হাই, ডক্টর ইউনূস আসছে কেন, উনি বিরাট বড় জ্ঞানী পৃথিবীতে, কিন্তু আন্ডার মেট্রিক তিশার ভাতার। গিদর ফারুকিরে যে সরোয়ার নাকি, গিদর ফারুকি জানলো সরোয়ার ফারুকি, তাকে যে উপদেষ্টা লিটার বলে না। অথচ এখন লেখা আছে যে বাংলাদেশে নাকি ইন্টারমিডিয়েট পাস ছাড়া চেয়ারম্যান হইতে পারবে না। তাহলে আন্ডার মেট্রিককে কিভাবে উপদেষ্টা বানাইলো, আমার তো এটা মাথায় ঢোকে না। ওই প্রসঙ্গ বাদ দিলাম। আমার ভাবির পোলাদের আইন যখন তখন পাল্টা যায়, কখনো তারা সুরার নাম পাল্টাই ফেলতে পারে, আর এরা তো বাংলাদেশের আইন সেটাও রাখেন। এই যে তরণী দাস, একদিকে ইন্টারমিডিয়েট পাস, আরেকদিকে নমশূদ্র, আরেকদিকে হলো গরিব মানুষের পোলা, এই ব্যক্তি একটি 40 কোটি টাকার প্রজেক্ট নিয়েছে। এটা কি আর কাহাতক দিলে সয়? না হিন্দুদের সইতেছে, না মুসলমানের সইতেছে, না বাংলাদেশ সরকারের সইতেছে, না মৌলবীদের সাথে। মৌলবীরা হায় হাই রে, আমরা লিল্লা খায় খায় ঘরের গুস্ত বরজের মোটা বানায় পেট ফলে, আর মাঝে মাঝে বলৎকার মলৎকার করে বলা। আর তরুণী দাস এত বড় প্রজেক্ট নিয়েছে, 2টা মন্দির বানাইছে, রাধাকৃষ্ণ মন্দির, তারপর আর একটা কি যেন মন্দির, তারপরে আবার ভগবান রামের 81 ফুট নাকি 82 ফুট মূর্তি। হায় 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 হায়, ইয়া হাই হোসেন করা শুরু করছে। কারো চোখে আর সহ্য হইতেছে না। তারপর একটা হাসপাতাল বানাইছে, একটা বৃদ্ধাশ্রম বানাইছে, সহ্য হইতেছে না। তাই তাকে হিন্দু আর মুসলমান মিলে তাকে গ্রেপ্তার করেন। 2018 সালের মামলা, তো মানি লন্ডারিং, আর কোন মামলা হইলে 2খান কথা ছিল। তার উপর আবার কি 350, যে মামলার বাদীর 350, মামলার বাদীকে সামনে আনে না কেন আমাকে বলেন তো? সে যদি দোষী হইতো, সে একটা নিম্ন পরিবার, নিম্ন মানে দরিদ্র পরিবারে অশিক্ষিত মানুষ, ইন্টারমিডিয়েট পাস বাংলাদেশে কিছুই না। ঠিক আছে, আজকাল ডক্টরেট কিছু মনে করে না। তসলিমা নাসরিন 3টা ডক্টরেট নিচে, তার কথা কেউ শুনে না। ডক্টর হুমায়ুন আজাদের 3টা ডক্টরেট, তার কথা কেউ শুনে না। তো এখন এই যে ইন্টারমিডিয়েট পাস তো শিক্ষিত হতে পারে না, তাহলে সেই ব্যক্তিটিকে আপনি মামলা করাইলেন, তার বিরুদ্ধে আপনি বাদীকে একটু আইন আমাদের দেখেন, আমরা বাদীকে একটু দেখতে চাই। মহান বাদীটাকে ধরে নিলাম, সে টাউট, বাটপার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সে যদি বাটপার হইতো, 40 কোটি টাকা ভাই,
একটা দুইটা টাকা ভাই কি বলেন হায়দার ভাই, আপনি তো ফ্রান্সে থাকেন, 40 কোটি টাকা কি ফ্রান্সের হিসাবে কি বাংলাদেশের 40 কোটি টাকা যদি ইকুইভ্যালেন্ট করেন ইউরো, একেবারে কি কম ভাই, একেবারে বহু কম। তাহলে বহু সে তো টাকা। পালায়, সে তো পালায় পিনাকির পাশে দাদা আমার নিয়ে যান, পিনাকির 1 কোটি টাকা দিলেই তো আর নিয়ে যাই চলে যাইতো। পিনাকিরি লাগবে কে, জামাতের যদি 50 লাখ টাকা দিত, দাদা আমার একটু পার করে দেন, ওরা তো পার করে দিত। তাহলে সে তো লোভী হইলে, সে মিথ্যুক হইলে সে তো চলে যেতে পারতো, নিজের পক্ষে তো ভারত পালাইতে পারতো টাকা পয়সা নেই নাকি, তাও তো সে যায় নাই। কিন্তু বাংলাদেশে গোলাম আজম, ওর কি ভারতের নাগরিকত্ব আছে? নাই। কিন্তু গোলাম আজমের 2 পোলার নাগরিকত্ব ইউকের। বাংলাদেশে অনেক নেতা মন্ত্রীর নাগরিকত্ব পাওয়া যাবে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, রাইট? এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। গোলাম আজমের 2 পোলা, ইভেন বাংলাদেশের যারা মন্ত্রী এমপিতে আছেন, কেউ কেউ বলে যে উপদেষ্টা পরিষদের 2/3 ছিল হইলো বিদেশি নাগরিক। তাহলে এখানে দোষ হয়ে গেল তার, মানে এইরকম একটা আর কি। তার সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল শনিবার রাতের 11টার দিকে বাংলাদেশ সময়। সে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিচ্ছিল, কিন্তু আমি বোধহয় ওই দিন ব্যস্ত ছিলাম কারো চ্যানেলে। যাই হোক, সে 11টার সময় 11টা 5 তার সাথে কথা হয়, কিছু আলোচনা হয়। সে একটা পর্যায়ে বলে, ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি ফোন দিতেছি। কেন? আপনার সাথে লাইভে যাওয়ার পরে আমার এখানে যেই আসে বলে ফরিদ ভাইয়ের লাইভ দেখে এখানে আসছি, তার তার অনুষ্ঠানটা, তার ইউটিউবে আপনার সাক্ষাৎকার দেখে এখানে আসছি। এবং সে বললো কিভাবে বন্যায় নিপীড়িত মানুষদের কিভাবে টাকা পয়সা দিবে, এগুলো আমার সাথে আলোচনা করলো। এবং বললো অলরেডি 2.5 লাখ নাকি 3.5 লাখ, এটা আমার মনে পড়ে না, ওই দিন আমি বলছি আমার মনে পড়তেছে না টাকাটার সঙ্গে, হয় 2.5 লাখ না 3 লাখ বলছে, এটা দিয়েছি, আরো দাদা দিব। আর দাদা আপনাকে ধন্যবাদ, এটা বললো যে সুযোগ কোনোদিন পাইলে আপনি আইসেন। আমি বলছি হ্যাঁ, আপনার হাসপাতাল দেখতে যাবো। কি বলছে? হাসপাতাল দেখতে যাবো। তো এই লোকটাকে গ্রেপ্তার করলো। সে যদি পালাইতেই চাইতো রে ভাই, পারি হইতো, তাহলে তো সে ভারতে চলে যেত। কেন এখানে থেকে সে জানে না তারা গ্রেপ্তার করবে? অবশ্য তার বিশ্বাস ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করবে না। আমি বলেছি দেখেন, কয় দাদা পুলিশ, আমি বলছি আপনাকে গ্রেপ্তার করবো, তবে তো আপনি পালাইয়া যায় না, দরকারে গ্রেপ্তার হন। বলছে কেন? কয় পালাবো কেন? আমি যে আপনার চাইতেছে আপনি পালান, কারণ আপনি পালাইলেই বিভিন্ন ঘটনা সুন্দর করে মাখানো যাবে, বলা যাবে এই যে ভারতের দালাল, রয়ের দালাল ছিল। আমি তো পালাবো না, আমার দেশ থেকে আমি যাবো কেন? আমরা তাহলে আপনি গ্রেপ্তার করেন। না না দাদা, আমার গ্রেপ্তার করবো না। কেন? পুলিশ আমারে বলছে আমার নামে কোনো তদন্তকারী কিছু পায় নাই, গোয়েন্দারা বলছে, আর্মিরা বলছে আমার গ্রেপ্তার করবে না। তবে সে সংশয় পোষণ করেছিল যে তারে মব করে উস্কে দিয়ে তাকে মেরে ফেলবে। আমি বলছি না, প্রথমে আপনাকে পালানোর সুযোগ দেবে, আপনি পালাইতে যাবেন না যখন, তখন গ্রেপ্তার করবে। আর গ্রেপ্তারের পরেও যদি আপনাকে ঠেকানো না যায়, আপনাকে ভায়োলেন্স করে মেরে ফেলবে। তো বলেন কি দাদা যে হ্যাঁ, তার 24 ঘন্টা পার হয়নি তাকে গ্রেপ্তার করে ফেলবে। তারপর আরো কিছু প্রসঙ্গে আলাপ হয়েছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। বলছে যে দাদা আপনাদের কোনো পরামর্শ থাকলে দিয়েন। আমি বলছে যে আরো যারা বিজ্ঞ ব্যক্তি আছে, তারা যদি কোনো ভালো পরামর্শ আমাকে দিয়ে, এগুলো আলোচনা হয়েছে। শুনেন, সরকার যদি কালকে আপনার বলে তুই মানি লন্ডারিং করছস, কিভাবে? যে ফ্রান্স থেকে হায়দার, রাশেদ হায়দার পাঠাইছে, আর উগান্ডা থেকে শেখ ফরিদ পাঠাইছে, কি করতে পারবেন আপনি? আর 2টা বাড়ি দিবে পাশার উপরে, আর বলবে সাইন কর, আদালতে বলবি। আপনার উপায় আছে না? বলে উপায় আছে আপনার? বলেন তো আপনি, উপায় আছে আপনার? কালকে যদি আপনাদের বলে, কোনো উপায় নাই আপনার, কারণ মায়ের উপরে তো ওষুধ নাই, জীবনের ভয় সবারই আছে, অত্যাচার আপনি কত সহ্য করবেন? আর তার কথা যেটা বললেন, এটা একদিকে হলো বাংলাদেশের হেফাজতি জামাতি, হিজবুত তাহরির, হিজবুতি জঙ্গি, তারপর বাংলাদেশে থাকা পাকিস্তানের যত জঙ্গি সংগঠন আছে, এমনকি হামাসের সমর্থক আছে, এদের চাপে সরকার একে গ্রেপ্তার। এই যে মামুনুল হক, পাইনুল হক চিন্তা করলো, কিরে বাবা, আমি এত বড় জাতীয় নেতা, আমার চিনে না, এ কোথাকার কোন হরিদাস পাল, তারা সবাই পাল মশাই বলে ডাকে, এটা বিরাট বেজ্জতি না? হিন্দুরাই শরম পাইতেছে রে ভাই, হিন্দুরা। আর যাদের কথা বললেন, এই চিন্ময় কৃষ্ণ দাস আর হরিদাস পাল কিন্তু কোন রাজনীতিতে নেই, তারা কাছেও নেই, এজন্য তো রাজনৈতিক মামলা দেওয়া যায় নাই। এরে এরে বহুবার চেষ্টা করছে রয়্যাল এজেন্ট বলে গ্রেপ্তার করার, ইত্যাদিতে পারে নাই, এর কোনো গ্রেপ্তার করার সুযোগ নাই সরকারের। তাই এরকম একটা 3rd ক্লাস মামলা, 4th ক্লাস একটা মামলা দিছে, এটা হাস্যকর, সবাই জানে। মানি লন্ডারিং যদি মামলা দেয় বাংলাদেশে, এই মুহূর্তে কমপক্ষে 10 লক্ষ লোকের জেলে ঢোকানো যাবে। কারণ যারা বিদেশে যায় টাকা কি ডলার করে নিয়ে যায়, এই দেশে টাকা তো হুন্ডি করে নিয়ে যেতে হয়, কে না জানে। আর 9 কোটি সে আনছে, পাঠায় নাই কিন্তু। কি অভিযোগ আনছে? বিরাট অপরাধ করছে, মানুষ হুন্ডি করে নিয়ে যাইতেছে, ওটা ধরার মুরদ নাই বাংলাদেশ সরকারের, বাংলাদেশের হেফাজত জামাতের, বাংলাদেশের চরমন চামড়া নাই পীরের, আমার ভাবির ফলাদের, সরকারের কোনো মুরদ নাই। আর যে লোক আনছে তারে ধরতে, বাপ বাপ্পা, সাব্বাস সাব্বাস। মানে সে আনাটা দোষ হয়েছে। আরে ভাই, রেমিটেন্স আসছে, তুমি খোঁজো কেন? রেমিটেন্স সে যদি আইনেও থাকে, বাটপারি করে, ভালো করছে বাংলাদেশ। তো আমি তোর পুরস্কার দিতাম যে ভালো করছো, আরো নিয়ে আয়। আমি যদি ওই এলাকার ডিসি হইতাম, আমার পুরস্কার দিতাম।
আমি যেহেতু এই এলাকার এমপি হইতে আমার সংবর্ধনা দিতাম, আমি বাংলাদেশের মন্ত্রী হলে কইতাম তুই আয়, তোর আর কি কি সাপোর্ট লাগবে বল, আর এরকম নিয়ে আয়, প্রতি মাসে নিয়ে আয় 9 কোটি টাকা করে, প্রতিদিন আন পারলে, আমি এটা বলতাম। কিন্তু ওই যে বাংলাদেশ এখন একটু অজুহাত তো লাগবে, কয় 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 সিংহ মহাশয় আমার আপনি খান কে, কয় তুই জল ঘোলা করছস, কয় পানি তো পরিষ্কার, আর আমি তো ভাটিতে, কয় তোর বাপ করছিল 10 বছর আগে, তাই তোরে খাম। এরকম অজুহাত দেখায় এই হরিদাস পাল, হরিদাস চন্দ্র, তরুণী দাসকে এইভাবে গ্রেপ্তার করলো। ফাও একটা মামলা, আপনি কিয়ামত পর্যন্ত এই মামলা আদালতে প্রমাণ করতে পারবেন আপনি, কোনোদিনই পারবেন না। একটা মানুষ যদি বিদেশ থেকে টাকা আইনে মন্দির বানানো অপরাধ হয়ে থাকে বাংলাদেশ আইনে, তাহলে হাটাজারি মাদ্রাসার প্রথমে হাটাজারি মাদ্রাসার যারা আছে সবগুলো অ্যারেস্ট করতে হবে, চরমনাই পীরের গ্রেপ্তার করতে হবে, বাংলাদেশের সব পীরকে গ্রেপ্তার করতে, জামাতকে আগে গ্রেপ্তার করতে হবে, জামাতের সব নেতাকে গ্রেপ্তার করতে হবে। কারণ এই দেশের যত মাদ্রাসা আছে সব বানাই কারা, বিদেশ থেকে টাকা পাঠায় না। সমস্যা কি? ওইখানে আমিও টাকা পাঠাইছি, কি দোষ হয়েছে? ধরেন আমি টাকা পাঠাইছি, ধরেন কি দোষ হয়েছে? একটা যে ছেলে ওইখানে 40 কোটি টাকা তোর বাপের টাকা দিয়ে করে, অবশ্যই অনুদান দিয়ে করছে, কি সমস্যা হয়েছে সেখানে? আপনি দেখবেন সে বিদেশে টাকা পাঠাইছে কিনা, সেটা আপনি দেখবেন। হুন্ডি আম করে শিখান না, কোনটা হুন্ডি? মোতালে প্লাজা হুন্ডি হয় না? পুরান ঢাকায় তো সারাদিনই হুন্ডি, প্রতিদিন লাখ লাখ টাকা না, মিনিমাম 100 কোটি টাকা হুন্ডি দিতে যান না, দেখি মুরদ আছে কিনা। ওটা তো 7 বারে হাজি যে ধরতে আর সাহসে গোলায় না, তাই না? যান না চিটাং, যান না দেখি, কোটি কোটি টাকা হুন্ডি হইতেছে প্রতি মুহূর্তে, যান না পল্টনে, যান না পল্টনের যেগুলো অফিস আছে, অনেক অফিস আছে, সবগুলো ব্যবসায়ী তো হুন্ডি করা। কে না, আচ্ছা কে না জানে কে বড় বড় এই বাংলাদেশে যারা হুন্ডি করে তাদের আর কেউ তরুণী দাসেরই মনে পড়লো যে বাংলাদেশে একটা একটা বৃদ্ধাশ্রম বানিয়ে কমপ্লিট করেছে, হাসপাতাল অর্ধেক হয়েছে, তারা অপরাধ কি? মূর্তি বানিয়েছে। মূর্তি হইলো সমস্যা। তো মূর্তি অনেক ক্ষমতা, যে বাংলাদেশে একটা না মূর্তি হলে বাংলাদেশের ইমান খতরেমে হয়ে যাবে। ইসলাম কোথায়? হাই রে ইসলাম, এই প্রথম জানলাম। আমাদের বাপ মায়েরদেরও ইসলাম পালন করতে দেখেছি, আমরাও ছোটবেলায় ইসলাম পালন করেছি, আরো ভালো মানুষ ইসলাম পালন, ইসলাম কোনোদিনই খতরেমে আসে নাই। 81 ফুট রামের মূর্তি আসলে বাংলাদেশে ইসলাম খতরেমে হয়ে যায়। এর আগে একবার ইসলাম খতরেমে হয়েছিল 1971 সালে, তার আগে একবার ইসলাম খতরেমে গিয়েছিল 1952 সালে, আবার যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন ইসলাম খতরেমে। আবার এতদিনে একটা তরুণী, কোথাকার কোন তরুণী দাস, কেউ তাকে চিনে না, সেই ব্যক্তি অখ্যাত একটা ব্যক্তি একটা মূর্তি, কি হইতো মূর্তি, মানে বাংলাদেশ ইসলাম খতমে। 10 লক্ষ মসজিদ মাদ্রাসা ইসলাম টিকাইতে পারে না এক মূর্তির সামনে, 26 লক্ষ হাফেজ থাকতে ইসলাম খতমে। বাহ, এরকম ইসলাম না থাকাই ভালো। এরকম একটা মূর্তির জন্য যদি ইসলাম খতমে থাকে, ওরকম ইসলাম ভাই আমার দরকার নাই। আমি দুঃখিত, এটা কি আমি ভুল বলছি কিনা বলেন? এত দুর্বল ইসলাম তো আপনি কি করবেন ভাই? যে ইসলামে একটা 81 ফুট রামের মূর্তি দেখলে সনাতনী, তাও একটা নিম্ন বর্ণের হিন্দু বানায় আপনি ইসলাম খতরেমে, তার জন্য মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেলে পাঠাইতে হয়। বাহ! কিন্তু মনে রাখেন, মরা শামুকে কিন্তু পা কাটে, তারেক রহমানের পা কিন্তু কেটে গেছে, বুঝতেই পারে নাই। জামাতের পা কিন্তু কেটে গেছে, বুঝতেই পারে নাই। এখন বলবেন যে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কিছু হয় নাই, এটা দিয়ে তো কি বিপদ হবে? চিন্ময় কৃষ্ণ দাস হলো তাজা শামুক, তাজা শামুকে পা দিলে ব্যথা পাবেন, বেশ ব্যথা পাবেন, কাটবেন। কিন্তু মরা শামুক যত পুরানো, ছোটবেলা খেলেন নাই গ্রামে গঞ্জে, মরা শামুকে যার পাছায় লাগছে আর পায়ে, তার কতদিন বিছানায় থাকা লাগছে। তরুণী দাস কিন্তু মরা শামুক। তবে এটা খুবই খারাপ হয়েছে, এটা বাংলাদেশের ইসলাম ধর্মের জন্য ক্ষতি হয়েছে, মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হয়েছে, বাংলাদেশ সরকারের ক্ষতি হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা বুঝার আকল বাংলাদেশের, ওই যে ভাইয়ের বাসায় বঙ্গু, আমার বাসায় বাঙ্গু, এদের হয় নাই। তাই যখন আকল হয়, তখন আপনি কাঠ খেলে আঙ্গারা হাঁকবেন। এর গ্রেপ্তার না করলে কিছু হইতো না, অনেকে ভাববেন কিচ্ছু হবে না, দেখতে থাকেন। 48 ঘন্টা তো হয় নাই। আর দেখেন তারা যখন গ্রেপ্তার, সে কি বললো যে 10টা মার্ডার করলো, এরকম ভাবে সাংবাদিক পুলিশ আসেন আমার এইভাবে ধরছে, এবং তারা কথা বলতে দিল না। জঙ্গিরা কথা বলতেছে, আপনি তার কথা, সে তো কোনো অপরাধী কি করছে? মানি লন্ডারিং। আপনি প্রমাণ করেন, ছেলেদের সাথে পালায় নাই, সে তো পালায় যেতে পারতো। একটা হিন্দুর জন্য ভারতে পালায় যাওয়া খুব কঠিন কাজ। হিন্দু কেন, যে কেউ তো ভারতে পালা যেতে, ভারতে পালা যাওয়া খুব কঠিন কাজ নাকি? আরে ভাই, 5,000 লাগবে, 5,000 না 50,000, 50 হলে 5 লাখ, 5 লাখ টাকা হলে তো বিজিবি তার নিয়ে পারে। 5 লাখ টাকা যদি সে দেয়, 2.5 লাখ টাকাই পারে দিবে। সোজা বর্ডারে যায় বিজিবি, বাংলাদেশে বিজিবির 2.5 লাখ টাকা দিলাম আমার, ওই পারে দেন। আর বিডিআরে গিয়ে বলবো, ওই যে বিএসএর বলো 2.5 লাখ, দুলাভাই বলে ডাকে নেই, ওরে পার করে দিবে। এটা কে না জানে? ভাই যারা গেলে গেছেন জানেন না ভাই? এই যে গরু চুরেরা যে শত শত গরু চুরি করে আনতে পারে, গরু চুররা আসে যায়, আর যে তরুণীদের যাইতে পারতো না। এই মামলা একটা ফাত্রা মামলা, সরকারও ফাত্রা, এই মৌলবাদীরা তো ফাত্রামি করি তারা চলে, এর তো কোনো কাজ নাই। বরং এটা করে কি করলো, বাংলাদেশ ইসলাম মুসলমান এবং সরকার, তথাকথিত মুসলিকা সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করলো। আপনি আগে দেখতে থাকেন কি কি এই দেশে ঘটে। তবে এটা টোটালি একটা মিথ্যা মামলা, এতে কোনোই সন্দেহ নেই।
কোনো সন্দেহ নেই এটা একটা মিথ্যা মামলা। এটা একটা দিনের আলোর মতো পরিষ্কার, যার ন্যূনতম রাজনৈতিক অপকৌশলের কথা জানা যায় সে বুঝতে পারে। জি, ধন্যবাদ। অনেক কথা বলে ফেল। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ জিন্দাপীর ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের দেখছেন। মাসুদ ভাই, আপনার মূল কথাটায় যাওয়ার আগে আমি ফরিদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতেছি একটা বিষয়ে। ফরিদ ভাই বললেন যে মানে ইসলাম খতরা মে হ্যায়, এই এক মূর্তি দেখা ভয় পাইছেন, এইটা ফরিদ ভাই এটা আপনি ভালো কথা বলেন। এই তবে তরুণী দাস গ্রেপ্তার হয়েছে কয়দিন হইলো? 2 দিন হয়েছে, 48 ঘন্টা হয়েছে না? তো ফরিদ ভাই আপনার একটা জ্ঞান গর্বক একটা কথা বলি, আপনার জ্ঞানের ভান্ডার যদি সমৃদ্ধ হয় আর কি আমার কাছ থেকে। ধন্যবাদ। জি বলেন। এই যে এত বিরাট একটা 81 ফিট মূর্তি দেখছেন না, বোবা, জান নাই প্রাণ নাই, কিছুই কইতে পারে না, কিন্তু এইটার বদদোয়া 81 ফিটের থেকে আসমান কিন্তু আর একটু কাছে লাইগা গেছে গা। এই বদদোয়া দেখছেন, এই যে বন্যা শুরু হয়েছে, পানিতে পোলাপাইন পরীক্ষা দিতে পারে না, আজকে সারের বিরুদ্ধে চিকেন মুরগি কত আন্দোলন হয়ে গেল না, এগুলোই বুঝতে হবে যে ওই মূর্তির কিন্তু ডিরেক্ট কানেকশন উপরের লগে। এটা হচ্ছে মূল কাহিনী, হচ্ছে এইটা যে ওইটা তো কানেকশন হয়ে রয়েছে আগে, এটা বুঝে নাই বঙ্গুরা। আর গ্রেপ্তার জানেন তো, ফরিদ একটা কথা ভালো বলছে, 2018 সালে একটা মামলা অ্যান্টি মানি লন্ডারিং। আপনি অ্যান্টি মানি লন্ডারিং, সে টাকাটা কই থেকে আনছে বা টাকাটা কোন প্রসেসে আসছে, কোন সোর্সে আছে, আগে তো আপনি সেটা কইবেন। আপনি খালি কইলেন যে মানি লন্ডারিং করছে, মানি লন্ডারিং করছে, আপনি বলেন যে কোন টাকাটা মানি লন্ডারিং হয়ে আসছে। এমন কি কিছু আছে আপনি বলবেন যে এই হে 50 লক্ষ টাকা ব্যাংকে রাখছে, এটার কোনো সোর্স নাই? হ্যাঁ, তো ভাই মানি লন্ডারিং তো তাইলে যে শাহজালালের মাজারে যেসব টাকা উঠে, পাগলা মসজিদে যে টাকা উঠে, এটা সবই তো মানি লন্ডারিং এর টাকা। তৈলে সব মাদ্রাসায় তো বিদেশ থেকে টাকা আসে, সবই তো মানি লন্ডারিং এর টাকা। কোনটা মানি হান্টিং এর টাকা আছে? আমরা তরুণী দাসে আনছি, তরুণী দাসে সেই দিন আমার এখান থেকে কথা শোনাবো অনেক হিন্দু আমার সাথে যোগাযোগ করছে, আমি হিসাব করে দেখলাম যে তারা যেভাবে বলছে এইভাবে হলে প্রায় 30 লাখ টাকা পাঠাইতে হবে তরুণী দাসের জন্য, অনুদান যাবে বাংলাদেশে, প্রপার চ্যানেলে যাবে। এখন কেউ যদি, আমি এক্সাম্পল, আমি প্রপার চ্যানেলে ফরিদ ভাইয়ের কাছে 50 লক্ষ টাকা পাঠাইলাম, আর ফরিদ ভাইয়ের বললাম যে আপনি টাকাটা তুইলা 25 লাখ টাকা তরুণী দাসকে দিয়ে আইসেন বা মাসুদ আলমরে দিয়ে আইসেন, মানি লন্ডারিং? মানি লন্ডারিং কে এটারে বলে? ওই যে ফরিদ ভাই একটা কথা কইছে না যে আপনারা ইচ্ছা, মানি লন্ডারিং এমন এক আইন যে এইটা দিয়ে আপনারা ইচ্ছা করলে আপনারা কেন 50,000 লোকের মানি লন্ডারিং, মানে 5 লক্ষ লোকের কালকে মামলা দেওয়া যাবে, কালকে মামলা দেওয়া। আমার তারিক ভাইয়া, আমার এই যে তারিক ভাইয়া কাঠ বাবা, কাঠ বাবা যে লন্ডনে ছিলেন, উনি যে গাড়ি চালাইতেন, ওনার যে গাড়ির যে পেট্রোল, ওনার যে খানা খরচ, ঘর ভাড়া, এই টাকার 90% তো এই মানি লন্ডারিং এর টাকা। এক মিনিট প্লিজ, ওইটা গেছে আর এটা আসছে, ওটা আরো বড় না। এখন আরেকটা কথা শুনেন, এইখানে কাউন্সিল ওয়াইজ একটা ঘর ভাড়ার টাকা নির্ধারণ করা হয়, যেন আমি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে থাকি সর্বোচ্চ 1750 পাউন্ড দেয়, সিটিতে থাকলে 1900 পাউন্ড, এটা হচ্ছে সর্বোচ্চ। তারেক ভাইয়া যে কাউন্সিলে ছিলেন সেটা হচ্ছে 1300, কিন্তু ওনার বাড়ির যে গ্রাউন্ড বা যে ব্যক্তি, ওই বাড়ির শুধু ভাড়াই ছিল 20,000 পাউন্ডের উপরে, বাকি টাকা কই থেকে মানি লন্ডারিং? 20,000 পাউন্ড। 20,000 পাউন্ড বিশাল বাড়ি, হ্যাঁ, ওই তো বিশাল বাড়ি নিয়ে থাকতেন। তো এই ভাঙ্গা সুটকেস থেকে প্রতি বছর প্রতি মাসে 20,000 পাউন্ড কই থেকে গেল? 20,000 পাউন্ড কই থেকে দিতেন? যে হাই চলাফেরা, যেই খাওয়া দাওয়া, যেই শুট বুট জুতা মোজা, আবার কুত্তাও পাইতেন। এটা কথা বলি, এইখানে আমার আপনার মতন লোকেরা এটা বিড়াল পালনা কেন জানেন? সেইটার ইন্স্যুরেন্স করতে হয়, মাসে 300 পাউন্ড দিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। একটা বিড়ালের পিছনে মাসে খরচ আছে 2,000 পাউন্ড, কই থেকে দিতেন? ওইটা মানি লন্ডারিং না, ওইটার জন্য এনারে ধরেন এক তরুণী দাস। মূল কথা হচ্ছে কি জানেন, ওই যে তরুণী দাস একে তো হিন্দু, তার উপর তুলছে রাম মূর্তি, এরপরে ইসলামিস্টদের জয় জয়কার, বাংলাদেশে কালা পতাকা লাল পতাকার সম্মান জায়গা। ওই যে ভাইয়ে কইল না যে কিরে বাবা, এই এক মূর্তির কথা কইয়া দেই যে বাংলাদেশের সব চ্যানেল তারে আনছে,
কি তরুণী দাস হাই খাই খাই হয়ে গেছে গা। তরুণী দাস সবাই এনে কথা কয় তরুণী দাস, আমি মামুনুল হকরে নেয় না, আমি ওই যে ফজলুল কাদের চৌধুরী ফলা আমারে নেয় না, অমুকরে নেয় না, তমুকরে নেয় না। আর ঘটনা হচ্ছে যে ওই যে এখন একটা আন্দোলন হঠাৎ করে গইরা উঠছে না, এই যে কি কয় আজকে যেটা হইলো ছাত্র আন্দোলন, এইটা যেমন জামাত প্রোভাইডার আন্দোলন, বৃষ্টিটা হয়েছে আল্লাহর গজব, যদি আপনারা স্বীকার করেন, কারণ আওয়ামী লীগ থাকলে কইতেন যে এটা আল্লাহর গজব। এখন কমুজে যেই মাত্র দেখেন আল্লাহর ইশারা ছাড়া বলে একটা গাছের পাতাও লড়ে না, তার মানে আল্লাহ যেই মাত্র দেখছে যে তোদের মতিগতি খারাপ, তোরা তো তরুণী দাসরে ধরবি, মূর্তির জন্য গজব নাজিল করি, কোনো কথা নিয়ে যাতে কোনো কথা যাতে বলতে না হয়, পাবলিকের চোখ যাতে অন্য জায়গায় ঘুরে, এই জন্য তরুণী দাসকে নিয়ে যাও। এর ভিতরে যে জামাতের আমির সাহেব কি কইছেন যে আইনগত সংবিধান অনুযায়ী কোনো সরকারও নাই, কোনো বিরোধী দলও নাই, সব কিসের আলামত। এই আলামত গুলো যে ভাইয়ে কইছে না পচা মুখে পাকাটাই আসলে ঠিক। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ প্রভু এ তো প্রভু মানুষ ভাই, ওটা জেতা শামুক। আর এইটা হচ্ছে যে ওই যে দাস, হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু প্রজাতি হচ্ছে যে দাস। দাস এটা ও তো জানে, ওরে কিন্তু আমার লাইভে আমি সরাসরি বলছিলাম যে আপনি আজকে আমার সাথে লাইভ করতেছেন, আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন। ও বলতে না দাদা কি অ্যারেস্ট করবে, আর অ্যারেস্ট করবে দাদা, আমি ভাগবো না। না ও ভাবতোকে ও বলছে না, পুলিশ আমাকে বলছে, আর্মি বলছে আমি কোনো দোষ করি না। আর তো দোষ করে না। তরুণী দাস তো ফকিন্নির পুত, এটা ফকিন্নির পুতের কাছে যদি 9-10 কোটি টাকা থাকে, ওই হালাতে ভাই ইন্ডিয়াতে যাইয়া 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনা, 50 লাখ টাকা দিয়ে আলিশান বাড়ি কইরা মোসের মতো এভাবে তা দিয়া বয়া থাকবে, কারণ হেগুর জন্য তো ইন্ডিয়ান পাসপোর্ট সোজা সোজা। হে বাংলাদেশে থাকবো কেন, কোন দুঃখে? রাইট। এখন কিন্তু 2018 সালের একটা মানি লন্ডারিং মামলা ভাই, এখন মানি লন্ডারিং মামলার প্রমাণপত্র দেন, সবকিছু দেন। এখন মাসুদ সাহেব আপনারা নিয়ে যায় যখন থানার ভিতরে পিড়া শুরু করব, তখন আপনি মার্ডার না করলেও লিখে দিবেন মার্ডার করছেন, এটা আপনি লিখে দিতে বাধ্য। আমি আমার লাইফে একটা 92 সালের কথা বলি, আমার এক ফ্রেন্ড এটা মেয়ে নিয়ে প্রেম করিয়া পালাইয়া আসছে। কাজী সাহেব যখন মাইয়ারে স্কুল ড্রেসে দেখছে, মাইয়া মাত্র ক্লাস 8-এ, আর আমার ফ্রেন্ড তখন ডিগ্রিতে পড়ে, তো বিয়া করাইবো না, কাজী ক্লাস 8-এ পড়া মাইয়া 16 বছর পার হয় নাই। তো তখন আবার ছিল যে কিছু 303-এর কাটা আসছিল না, কাটার যুগ। আমরা দুইজনে যখন তুইলা ধরলাম হুজুর কাজীরে, কাজী গজে বাজিরে আমারে মারিস না, তোকে বাপ মারে সব বিয়া করাই দিবি। থানায় নিয়ে যখন ওই বেটা তো দেখেই ডরাই, স্যার আপনি তো মাইর শুরু করো, তখন আপনাদের অ্যান্টি মানি লন্ডারিং কেন স্যার, আপনি বলেন যে আমার ফাঁসির রায়ও আমি লিখে দিতেছি, সাইন করে দিচ্ছি, আপনি ফাঁসি দিয়ে দেন, কোর্টে প্রমাণ করুক। এগুলো হচ্ছে ধরছে তো, এখন ইন্টারন্যাশনাল সারা দুনিয়াতে কিন্তু এটা ছেয়ে গেছে। এই মূর্তির কথাও সারা দুনিয়াতে ছেয়ে গেছিল, এখনো ছায়া গেছে। আবার খেলা দেখেন, মানে খেলা যে চলছে কোন লেভেলে, যে জমাইতারা গান বানাইছিল না, তাহলে এরা বুঝা সারে নাই যে কোন লেভেলে খেলা চলতেছে। গান তো বানায় লাইছি ইশকে মহব্বতে, এখন বুঝবে ভাই কাজটা খারাপ হইছে। আমার হিসাবে এটা করা উচিত হয়নি, অন্য কোনো ভাবে ধরতেন আপনারা, অন্য কোনো উসিলা দিতেন, বা আপনারা তো মব মাস্টার মাইরা জ্বালাই দিতেন, র কয়ে ধরে ফেলতো, র কইতো, র কয়া ধরে ফেলাইতেন, মোসাদ কয়া ধরতেন না, র কইলেও তো সমস্যা, ভারতের লগে মোসাদ কয়া ধরতেন যে মোসাদের এজেন্ট, সেটা কয়া ধরে ফেলাইতেন, বা পিটিয়ে মাইরা ফেলাইতেন। সবচেয়ে সোজা তো পিটিয়ে মাইরা ফেলান, মুরগি চুরি করছে বা আপনার কোন হুজুরের বউয়ের দিকে তাকাইছে কয়া মাইরা ফেলাইতেন। তবে এইটার কারণ আছে একটা, আপনারা জানেন কিনা জানেন, 48 ঘন্টা হয়েছে, ঠিক 48 ঘন্টাকে আরেকটা ঘটনা ঘটছে বাংলাদেশের কোন একটা জায়গায় জানি, একটা মহিলা মাদ্রাসার শিক্ষককে 10 বছরের শিশু দর্শনের জন্য ধরছে, ধরার পরে পাবলিক ওই মাদ্রাসা ভাঙ্গা চুরা ধুলিস্যাৎ করে দিছে। আমার মনে হয় যে এইসব কথা যাতে না ছড়ায় বাংলাদেশে, এটা তো ভাইরাসের মতো, যার কারণে তরুণী দাস নিয়ে কথা বলবে সবাই জানে, এটা এখন হট কেক, বাজারের হট পটেটো বলতে পারেন, গরম। তরুণী দাস সফল, তরুণী যা করতে চাইছে রাম মূর্তির প্রচার হয়ে গেছে, কি আর কম। জামাল বিরা ভাষায় বলি, যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষী ঘুম কামাই। অথবা যদি উর্দুতে বলেন যে বেগানা সাদিমে আব্দুল্লাহ দেওয়ানা, যে যাবে তার টেনশন নাই, আর যে যাবে না সেই উকিলের এত টেনশন। হাই রে, মানে ফাতরামির একটা সীমা থাকা উচিত। বাংলাদেশের
মানে এরা তো আর ঠেকাইতে পারতেছে না। এরা এই যে ইন্ডিয়া বয়কট ঠেকাইতে পারলো না। হিন্দুর দেশ, গরুর মুদ খাওয়া দেশ, রাস্তায় পায়খানা করার দেশ, এটা বলার পরেও সেইখানে মানুষ কামলা দিতেও যায় 1 কোটি 1.5 কোটি লোক, আবার ভিসা করেও যায়। ভিসা না করে গেলে তো অস্বীকারই করতে হলে বাংলাদেশি সব ইন্ডিয়ান যাইতেছে। এদের দুর্ভাগ্য, এদের সবার পাসপোর্ট আছে। এমনকি দেখলাম জামাতের নেতা তার বউ সহ গিয়ে মানে খালি পায়ে ধরা বাদ রাখছে দীনেশ ত্রিবেদীর কাছে, আমাদের একটা ভিসা ভিক্ষা দেন, সদগা দেন, এইভাবে বলা হয়। এগুলো ঠেকাইতে পারে, এদের এত মরদ। সেইখানে গিয়ে ভিসা সেন্টারে গিয়ে বলুক না, মাইকিং করুক। তারা না তো মাইকিং করে, দিনে 5 বার আজানের সাথে মাইকিং করুক, ভারতের ভিসা নিও না, ভারতের ভিসা নিও না, ভারতের জন্য বললেই তো হয়। এত চিন্তা ওই ব্যক্তির, এত চিন্তা, বাংলাদেশের সরকারের চাইতে তার চিন্তা বেশি। তারপরে যারা যাবে এত টাকা খরচ করে, তাদের একটা স্লট, একটা ভিসা পাইতে না, ভিসার একটা স্লিপ পাইতে আপনিই বলেছিলেন 25,000 টাকা লাগে, আপনার চ্যানেলে দেখাইছিলেন। আমি বলেছিলাম 5-6 হাজার, আপনি বললেন না 25,000। একটা স্লট পাইতে 25,000, ভিসা পাইতে না। তাহলে সেই দেশে তারা যাবে, এত চিন্তা তারা লাগলো এই উকিলের। মানে এই উকিলের ভারত বিদ্বেষটা, হিন্দু বিদ্বেষ এই দেশের মজ্জাগত। ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ এই দেশের মজ্জাগত। সোহেল রানার মতো নায়ক, একটা সর্বোচ্চ শিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস করা, আপনি জানেন সেও হিন্দুদের মালনে বাচ্চা বলে গালি দেয় প্রকাশ্যে টিভিতে এসে। এত বেহায়া এই দেশের মানুষ, এত ভারত বিদ্বেষ। তিনি কিন্তু মুক্তিযোদ্ধাও, কিছুদিন জাতীয় পার্টি করেছেন, কিছুদিন বিএনপি করেছেন, কিছুদিন আওয়ামী লীগ করেছেন, আবার মুক্তিযোদ্ধাও। তিনিও আমারও প্রিয় নায়ক, আমার বাপের প্রিয় নায়ক, আমার মায়ের প্রিয় নায়ক। সেই ব্যক্তিও দেখেন উচ্চশিক্ষিত, সেও কিন্তু আবার ছাত্রলীগ করা, বলতে পারবেন না যে বিএনপি জামাত করে আসে। আবার জাসদ ছাত্রলীগ, খাঁটি ছাত্রলীগ করা, আবার জাসদ ছাত্রলীগও করতো, দাদা ভাইয়ের দল। ভারতকে গালি দিতে হবে, হিন্দু বিদ্বেষ থাকতে হবে। ওই উকিলেরও এরকম হিন্দু বিদ্বেষ ছিল, আছে এবং থাকবে, ওইটা থেকে তারা করছে। আরে ভাই তুমি থামাও তারে, তুমি যা বলো এখানে আইসো না, বা উকিলের দৃষ্টিতে ভিসা সেন্টার বন্ধ করতে, তাহলেই তো হয়, তাহলেই তো হয়ে যায়। কিন্তু এটা ঠেকাইতে পারবে না, আপনি এগুলো বলে ঠেকাইতে পারবেন? ওই যে এখন নতুন ক্যান্সারের চিকিৎসা আবিষ্কার করে ফেলছে, একটা টিকা, একটা ইনজেকশন আবিষ্কার করে ফেলেছে ভারত। এখন তো আরো বেশি যাবে। আমি তো বলেছি আপনাকে, এত গালাগালি ভারতের দিয়েছেন, ভারতের যা ইচ্ছা তাই বলে গালি দিয়েছেন। এই দেশের হাঁপানি রোগী, ল্যাংরা, লুলা, তারপর ভাতে মরা লোক, রিক্সাওয়ালা, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, উষ্টা খাওয়া রিটায়ার্ড আর্মি অফিসার, যারা আগে জেনারেলের কথা লেপারেট করতো, মেজরের কথা জেনারেলের কথা, তারপরে বাড়িতে আসেন কামের বুয়ার কথা লেপারেট করে, বড়জোর বউয়ের কথা লেপারেট করে, সেই সমস্ত আর্মি অফিসাররা ভারত দখল করতে চায়, মন চাইলেই ভারত দখল করে। এত যারা ভারত দখল করে, এত ক্ষমতা রাখে, সেই লোকের সাথে কেউ খারাপ ব্যবহার করবে, সাহস পাবে ভারত? এত চিন্তা কেন করে? আসলে ভারত বিদ্বেষ তাদের থাকবেই, এটা নতুন কিছু না। এটা বলে ভারত এত কিছুর পরে চুপ কেন? কারণ হলো তার ব্যবসা দরকার। আমাদের বাজেট নাকি 8 লক্ষ নাকি 9 লক্ষ কোটি টাকা, এবার মোটামুটি 5-6 লক্ষ কোটি টাকা এক বছরে কামাবে। তো রাশেদ সাহেবের ওই দিন আপনার চ্যানেলে বলেছি, রাশেদ সাহেব আমার যতই গালি দেখ, তার ভাতিজা যদি আমার দোকানে এসে, আমার বাড়ায় এসে মাসে না সপ্তাহে 1 লাখ টাকা বিল করে, রাশেদ সাহেব আমার গালি দেখ, সমস্যা কি? এই জন্য ভারত চুপচাপ আছে, এগুলো হাসতেছে। ভারতীয়রা না, ভারতীয়রাও হাসে, ভারতের সরকারেরাও হাসে। এদের সাথে যখন আমার কথা, আমার হাসি, এরা হাসে, কয় ভাই আপনাদের লোকজনের কি একটু আকলও নাই যে ভারতের একটা প্রদেশ যদি বিদ্রোহ করে বাংলাদেশ টিকবে না, আপনারা ভারত দখল করতে চান? আমি বললাম ভাই আমি তো চাইনি ভাই, ভারত আমি দখল করতে চাইবো কেন? ভারত আমার বৃহত্তর প্রতিবেশী, আমরা মিলে ঝিলেই থাকতে চাই। কিছু পেয়ারা পাকিস্তান, ওটা তো আজ নতুন না, তারা 71-এ পরাজিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের সাথে নেংটি মারা, ল্যাঙ্গট পরা, গেঞ্জিওয়ালা, গামছাওয়ালা লোকদের কাছে বেজ্জতি হয়েছে তাদের পাখি বাপেরা। তার উপরে আবার হিন্দুদের কাছে বেজ্জতি হয়েছে। 2 বছর প্রায় ভারতে জেল খেটেছে 93,000 সৈন্য। এইগুলো বেজ্জতি তারা সহ্য করতে পারে না এখনো, তাই ভারত বিরোধিতা করে দুধের স্বাদ ঘোলে মিঠা, এখন কি করবে? তখন তারা আমার কথা শুনে আবার আসে। তো আপনি যেটা বললেন, যারা এগুলো উকিল নোটিশ দিয়েছে, এরা মেন্টালি সিক, এরা মানসিকভাবে অসুস্থ, এরা মানসিকভাবে অসুস্থ। বরং আমরা উল্টো দেখেছি যে পাকিস্তানিরা এসে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে উন্না মেরেছে, উষ্টা মেরেছে, সেই ব্যাপারে তো উকিল নোটিশ দিতে দেখলাম না এই উকিল সাহেবের। ও পাকিস্তানি আব্বা উষ্টা মারছে, তো পাকিস্তানি আব্বা উষ্টা মারলে খুব ভালো লাগে, আর ভারত সুবিধা দিলেও ভালো লাগে না, কারণ যত দোষ নন্দ ঘোষ। কারণ উপকারী গাছের নাকি খাল থাকে না, ভারতের দশা হয়েছে। বিএনপি সরকারের 5 মাসের মাথায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। শুধু আন্দোলনেই নামেনি, শিক্ষামন্ত্রীর মন্তব্যের জবাব দিতে গিয়ে তারা ব্রয়লার চিকেন পার্টিও গঠন করে ফেলেছে। ভারতের ককরোচ জনতা পার্টির আদলে সামাজিক মাধ্যমে খোলা ব্রয়লার চিকেন পার্টির খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। আর শিক্ষামন্ত্রীর ভাষায়, যারাই ব্রয়লার বা ফার্মের মুরগি, সেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তারই পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে রাজপথ অবরোধ করেছে।
একদিকে চরম প্রাকৃতিক বৈরী পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হওয়া, আবার সেই পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকা, সাথে শিক্ষামন্ত্রীর ব্রয়লার মুরগির সম্বোধন বাংলাদেশের জেনজির একটি পক্ষকে বেশ তাতিয়ে দিয়েছে। মাত্র 5 মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দেশব্যাপী এমন আন্দোলন সরকারের শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। কারণ আন্দোলন শুধু ঢাকা ও ঢাকার বাইরেই নয়, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, সেখানেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাবিতে বিজিবিও মোতায়েন করা হয়েছে। সংসদে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি অবশ্য জলাবদ্ধতা আর বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার দায় চাপিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভুল তথ্যের উপর। তবে বন্যা, বৃষ্টি আর ভুল প্রশ্নের জন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে সে আশ্বাস পেয়েও শিক্ষার্থীদের আন্দোলন থেমে যাওয়ার খবর মেলেনি। সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাতে হয়েছে পুলিশকে, বরং বুধবারের কর্মসূচিও দিয়েছে। সরকার একাধিক সূত্র বলছে, বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর ভাইরাল বক্তব্যের জন্য তাদের উপর বিএনপি ও সরকারের শীর্ষ মহল এমনিতেই চটে আছে। 6 মাসের মধ্যে মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজানোর আলোচনা আছে খোদ বিএনপির মধ্যে। সূত্রগুলো বলছে, শিক্ষামন্ত্রীর ব্যাপারে করার সিদ্ধান্ত না নিলে শিক্ষার্থীদের আন্দোলনটা অন্যদিকে মোড় নেয়ার আশঙ্কা আছে গোয়েন্দাদের। তাহলে কি মিলনের বিচ্ছেদ ঘটছে সরকারের সাথে? টানা কয়েকদিনের ভারী বর্ষণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পরিস্থিতি বেশ নাজুক। চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলার বন্যায় ইতিমধ্যে সরকারিভাবে 54 জন মারা যাওয়ার কথা বলা হয়েছে। এরই মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাহলে কেন হঠাৎ শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা? ঘটনার সূত্রপাত 13 জুলাই সোমবারের পরীক্ষাকে ঘিরে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা দিতে বাধ্য হয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের চরম দুর্ভোগের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানির মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হচ্ছিল। কেউ পানিতে নর্দমায় পড়ে যাচ্ছে, এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। এসব ভিডিওতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। এর মধ্যে 13 জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় যমুনা সেটের সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্নে দুটি গুরুতর বৈজ্ঞানিক ও গাণিতিক ভুল ছিল, যা পরীক্ষার্থীদের মানসিক ভারসাম্যকে বিপর্যস্ত করে তোলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক উপাচার্য ও বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ বিশ্লেষণধর্মী পোস্টে প্রশ্ন প্রণয়নকারীদের তীব্র সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, এসএসসি ও এইচএসসির মতো দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষায় এ ধরনের ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে কোমর সমান পানির মধ্যে পরীক্ষা দিতে যাওয়া, আবার হলে গিয়ে দেখেছে প্রশ্ন আছে মারাত্মক ভুল। তাতে ক্ষোভে ফুঁসছিল শিক্ষার্থীরা। এই আগুনের মধ্যে ঘি ঢেলেছে 13 জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলনের 1.5 মিনিটের একটি অডিও ক্লিপ। ফোনালাপটি ছিল মূলত রাজধানীর ঢাকা সিটি কলেজের একজন নারী পরীক্ষার্থী এবং তার অভিভাবকের সাথে শিক্ষামন্ত্রীর। রবিবার রাতে ওই ছাত্রীর অভিভাবক তার মেয়ের পরীক্ষা নিয়ে চরম উদ্বেগের কারণে শিক্ষামন্ত্রীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন এবং মেয়েকে অভয় দেওয়ার অনুরোধ জানান। ফোনালাপে শোনা যায়, শিক্ষার্থীটি যখন গত কয়েকদিনের বৃষ্টিতে ভিজে পরীক্ষা দেওয়ার কারণে নিজের এবং সহপাঠীদের মারাত্মক জ্বর ও অসুস্থতার কথা তুলে ধরে এবং পরীক্ষার সাময়িক পেছানোর আকুতি জানায়, তখন শিক্ষামন্ত্রী ডক্টর মিলন অত্যন্ত অপ্রীতিকর এবং উপহাসমূলক সুরে মন্তব্য করেন। তিনি ওই ফোনালাপে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেন। এই ফোনালাপের ভাষা ও টোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ পরীক্ষার্থী ও নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা 14 জুলাই সকাল থেকে আন্দোলনে নামে। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে যান। বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান। শিক্ষার্থীরা বেলা 2:45টার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেছেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ভুয়া ভুয়া স্লোগান দেন। শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করেছেন। ময়মনসিংহে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম স্লোগান হয়ে ওঠে, আমরা রাজপথের বাঘ, ফার্মের মুরগি নয়। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষামন্ত্রীর ভাষা জ্ঞান এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতায় মারাত্মক ঘাটতি রয়েছে, তাই তিনি এই দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন। কোন সুনির্দিষ্ট রাজনৈতিক ব্যানার ছাড়াই শিক্ষার্থী ঐক্য এবং সাধারণ শিক্ষার্থী বৃন্দ ব্যানারে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, সুনামগঞ্জ, তারাগঞ্জ, কুমিল্লা, সিলেট, কুড়িগ্রাম, নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। ঢাকার সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের বিষয়গুলো দেখার আশ্বাস দিয়ে তাদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন জানিয়ে তিনি বলেন, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর বিকেল 5:20 দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সেগুলো হলো, অনতিবিলম্বে ওই দিন সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য ক্ষমা চাইতে হবে। যারা 13 জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা করেননি সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে এবং আগামীকালের অর্থাৎ 15 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে। পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থী বান্ধব হতে হবে। এরপর শিক্ষার্থীরা চলে যান জাতীয় সংসদ ভবনের সামনে। জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সন্ধ্যা 6টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। এদিকে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশও করেছেন। সূত্রগুলো বলছে, মন্ত্রীর আশ্বাসে কোনো কাজ হয়নি। শিক্ষার্থীরা বুধবারও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। বুধবারে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা না হলে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত সংসদ ভবনের সামনের সড়ক ছেড়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। এর মধ্যে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ব্রয়লার চিকেন পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি পেজ খুলেন দেশটির জেনজি প্রজন্মের শিক্ষার্থীরা। উই আর নট ইনসাল্টেড, উই আর অ্যাগেন্ট, মানে আমরা অপমানিত নই, আমরা জাগ্রত, এই স্লোগানে খোলা হয় পেজটি। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কন্টেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ককরোচ জনতা পার্টির আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ককরোচ বা পরজীবী বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ককরোচ জনতা পার্টি গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন আন্দোলনটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্ন ফাঁস ও নিয়োগের অনিয়ম বিরোধী বাস্তব আন্দোলনের রূপ নেয়। সরকার একাধিক সূত্র বলছে, 13 জুলাই এমনকি 14 জুলাই সকাল পর্যন্ত সরকারের শীর্ষ মহল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এই আন্দোলনকে খুব বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু 14 জুলাই সারা দিন দেশের কমপক্ষে 16টি জেলা থেকে আন্দোলনের খবর আসলে সরকারের টনক করে। সন্ধ্যায় শিক্ষামন্ত্রীকে জরুরি তলব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির একাধিক সূত্র বলছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নানা বিব্রতকর মন্তব্য নিয়ে এরই মধ্যে বেশ কয়েকবার সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছে। কয়েকদিন আগে ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অপমানজনক মন্তব্য করে ঢাবি ক্যাম্পাসে সরকারি দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিলেন।
সরকারের সূত্রগুলো বলছে 5 মাসের মধ্যেই সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ায় বিষয়টিকে সরকারের শীর্ষ মহল মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে দেখছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে কয়েকদিন আগেও মন্ত্রিপরিষদ পুনর্গঠনের খবর প্রকাশিত হয়েছে। ওইসব খবরে বলা হয়েছে বেশ কিছু মন্ত্রীকে তারেক রহমান বাদ দিয়ে নতুন অনেক মুখকে অন্তর্ভুক্ত করতে পারেন। ব্রয়লার মুরগি পার্টির আন্দোলন তারেক রহমানের সেই সিদ্ধান্তকে আরো দ্রুত করবে এমন ইঙ্গিত পাওয়া গেছে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার কাছ থেকে। তবে আন্দোলনের সাথে সাথে শিক্ষামন্ত্রীকে বাদ দেওয়া হলে সেটি রাজনৈতিক ক্ষেত্রে ভুল বার্তা দিবে এমন আশঙ্কা আছে সরকারের মধ্যে। আবার শিক্ষার্থীরা যেভাবে প্রথমে তারেক রহমানের অনুষ্ঠান স্থলে, পরে শিক্ষা বোর্ড থেকে শুরু করে সংসদ ভবনের সামনে গিয়ে আন্দোলন করছে, আবার আন্দোলনটা যেভাবে দেশের নানা জেলায় ছড়িয়ে পড়ছে, তাতে এই আন্দোলনের রেশ দ্রুত টেনে না ধরলে অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে বিষয়টা সরকারের জন্য উভয় সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, সরকার এখন কি মিলনের সাথে বিচ্ছেদে যাবে, নাকি শিক্ষার্থীদের অন্য দাবিগুলো পূরণ করে আপাতত পরিস্থিতি ঠান্ডা করবে? এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আমি শতভাগ নিশ্চিত জুলাইতে বাংলাদেশের উপর যে গজব পড়েছিল, দেখুন গজব তো আল্লাহ সৃষ্টি করে, তাই না? সৃষ্টিকর্তা সৃষ্টি করে, তখন সেটার একটা ডিভাইন ক্যাপাসিটিতে সৃষ্টিকর্তা গজব সৃষ্টি করেন। কিন্তু এই গজবটা মানুষ সৃষ্টি করেছে। কোন মানুষ? সভ্যতা বিমুখ, ইতিহাস বিমুখ, একদল পশুর মতো নিষ্পাপ, বিষধারী, ঘাতক, যারা মনে করে যে তারা এই পৃথিবীতে নির্যাতিত প্রাণী, তারা এই গজবটা সৃষ্টি করেছে। পরিণতিতে একটা রাষ্ট্র যেটা একজন শক্তিমান নেতার নেতৃত্বে তরতর করে এগিয়ে যাচ্ছিল, অর্থনৈতিকভাবে যেই রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে 1 নম্বর স্থানে চলে যাচ্ছিল, ইতোমধ্যে যে রাষ্ট্র মাথাপিছু আয়ে দক্ষিণ এশিয়ার অন্য 2টি রাষ্ট্রকে ছাড়িয়ে গিয়েছিল, ভারত এবং পাকিস্তান, সেই রাষ্ট্রটাকে মাঝপথে এনে বসিয়ে দেয়া হলো। এবং কতদিনের জন্য এটাকে পিছিয়ে দেয়া হলো এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। এটা নির্ভর করছে আসলে জননেত্রী শেখ হাসিনা এসে এই রাষ্ট্রটাকে কবে তিনি উদ্ধার করতে পারেন তার উপর। আজকে হ্যাঁ, জঙ্গিদের অপপ্রচারের জোর এখনো সমানতালে চলছে। জুলাইতে যারা হাত মিলিয়েছিল, সেই আস্তিক নাস্তিক 71-এর ঘাতক দালাল সমগ্র বাহিনী, তাদের যে মুখের জোর, তাদের যে কলমের জোর, তাদের যে কণ্ঠের জোর, তাদের যে বুদ্ধির জোর, এবং তাদের যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের মিডিয়া বলতে যা অবশিষ্ট আছে সেগুলো দখল করে রেখে প্রচার চালানো, এসবের কারণে হয়তো এখন পর্যন্ত বাংলাদেশের আপামর জনগণের সামনে কিংবা আমাদের কোনো সেরকম সার্থক কিংবা আপনার কার্যকর কৌশল না থাকাতে, এমনকি বহির্বিশ্বের কাছেও জুলাইতে যেই গজব নাজিল করেছিল মনুষ্য বাহিনী, সেটা এখনো সেভাবে দেশে এবং দেশের বাইরে প্রকাশিত হয়নি। কিন্তু প্রকাশিত হয়নি বলে তো সত্যটা সত্য রয়ে গেছে। সত্যটা কি? সত্য হলো যেটা বললাম, যে একটা দেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল, যেটা সার্কভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে 1 নম্বর অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছিল, যেটা সত্যিকার অর্থে সিঙ্গাপুরের মতো একটা উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ 2041 ফলো করে, সেই রাষ্ট্রটাকে আপনার একেবারে সম্পূর্ণ অন্যায্যভাবে এই রাষ্ট্রের 18 কোটি মানুষের ভাগ্যকে ধ্বংস করে বসিয়ে দেয়া হলো। এই যে বসিয়ে দেয়া, এটাই কিন্তু একটা বিপ্লব। এইটাকে আপনি বিপ্লব ছাড়া আর কিভাবে আপনি সংজ্ঞায়িত করবেন? বিপ্লব মানেই তো আমূল পরিবর্তন। যখন একটা রাষ্ট্র বা একটা জাতি তার নানান সীমাবদ্ধতার তো শেষ নাই, এখানে জনসংখ্যা বেশি, এখানে সম্পদ কম, এখানে প্রাকৃতিক বিপর্যয় হয়, এখানে ধর্মীয় মৌলবাদের প্রসার এবং প্রসারের কারণে মানুষের চিন্তা রহিত হয়ে গিয়েছিল, কোনো ধরনের গঠনমূলক শিক্ষা ছিল না, সৃষ্টিশীল শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা ইত্যাদি অনেক সীমিত ছিল। তারপরও যে রাষ্ট্রটা অন্তত মানুষের সবচেয়ে যেটা বড় মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, কেবল শিক্ষাটা বাদে শিক্ষা দেয়া হচ্ছিল বাট গুণগত মানে সমস্যা ছিল, এতগুলো দিকে এগিয়ে যাচ্ছিল, সেই রাষ্ট্রটাকে সব জায়গায় পঙ্গু করে দেয়া কিন্তু একটা বিপ্লব ছিল। এই বিপ্লবের কৃতিত্ব হলো কতগুলো অপরাধী। তারপরে আমরা যদি অপরাধের মাত্রা ধরি, এটাও অপরাধের অংশ, যেটা বলেছি।
আপনার অপরাধের মাত্রাগুলো যদি আপনি চিন্তা করেন, তখনও আপনি দেখবেন যে এটা কিন্তু একটা বিপ্লব ছিল। আপনাদের মনে আছে কিনা, জুলাই জঙ্গি উত্থানের পর এমনকি বাইতুল মোকাররম মসজিদের খতিবকেও পালিয়ে যেতে হয়েছিল। বাইতুল মোকাররমের মসজিদের খতিবের পালিয়ে যাওয়াটাকে জঙ্গিরা প্রচার করেছে যে শেখ হাসিনা এত অত্যাচার করেছিল যে মসজিদের ইমামও পালিয়ে গেছে। কিন্তু এটা তো সত্য ছিল না। প্রকৃত সত্য ছিল জঙ্গিদের আঘাতের মাত্রা এত বেশি ছিল যে একটা মসজিদের ইমামও তার জায়গায় থাকার সাহস করেনি, তাকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছিল। আমরা এই অপরাধের মাত্রাটা কিভাবে নির্ধারণ করব, সেই জায়গাটায় কিন্তু আমাদের পরিষ্কার চিন্তাটা থাকতে হবে। অপরাধের মাত্রাটা ধরতে হবে, কতটা অপরাধ সংগঠিত হয়েছে তার চেয়েও কতটা অপরাধ করার ইচ্ছা জঙ্গিদের ছিল সেটার ভিত্তিতে। কত অপরাধ করার ইচ্ছা জঙ্গিদের ছিল, এটার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে জঙ্গি উত্থানের দুই অপপ্রচারকারী তাজ হাশমি এবং পিনাকির কাছে, মাহমুদুর রহমানের কাছে এবং অন্যান্য ইলিয়াসের কাছে, ফরহাদ মজহারের কাছে। এই যে কয়জন সন্ত্রাসীর নাম বললাম, তারা কি করেছিল, জঙ্গি উত্থানের পরপর তারা কিন্তু ফিল্ডে যারা উত্থানকারী ছিল তাদেরকে খুব তাড়না দিচ্ছিল যে তোমরা এখন সকল আওয়ামী লীগকে মেরে ফেলো। সবচেয়ে ক্লাসিক তাড়াটা দিচ্ছিল কিন্তু তাজ হাশমি। তাজ হাশমি তো এদের মধ্যে পড়াশোনায় সবচেয়ে অগ্রগামী, সেই ইতিহাস সে পড়ে আর কি। তাজ হাশমিকে আমি তার পড়াশোনা এবং কিছু কারণে তো অ্যাডমায়ার করতে হয়। এসব লোক তো চরম, একদিক থেকে সে উন্মাদ এবং অপপ্রচারকারী। তার বয়স তো 70-এর উপরে। 70 একটা মানুষ যখন 40 বছর বয়সী ইলিয়াসের মাত্রায় নেমে অপপ্রচার করে, সেই লোককে আপনি কিভাবে বর্ণনা করবেন? সেই লোক তো আবার শিক্ষিত, সে ইতিহাস জানে। সে বলছিল যে ইউনুস, তোমার হাতে এখন নাপোলিয়নের তরবারি, তুমি গিয়ে একে একে সবাইকে খুন করো। এই যে একে একে, এবং তাজ হাশমির আপনার রক্ত উন্মাদনা, তার রক্ত ক্ষুধা এত বেশি যে সে কিন্তু বারবার বলছিল যে কিসের বিচার করেন, 5 মিনিটে বিচার করে 5,000কে গুলি করে মেরে ফেলেন, এটাই বিচার। চিন্তা করেন, পাশ্চাত্যে বসবাসকারী, কানাডার মতো একটা সভ্য রাষ্ট্রে বসবাসকারী একটা উন্মাদ জঙ্গি কিভাবে আপনার মানুষ খুনের প্ররোচনা দিতে পারে? উন্নত বিশ্বের বাকস্বাধীনতার সুযোগ নিয়ে মানুষ খুনের এমন প্ররোচনা দিতে পারা, এটা কিন্তু উন্নত রাষ্ট্রগুলোর, তারা যে সীমাহীন বাকস্বাধীনতার সুযোগ দিয়ে দিয়েছে, সেটার কিন্তু সম্পূর্ণ অপব্যবহার করলো এই 24-এর জঙ্গিরা। এদের মধ্যে যারা এই ধরনের খুন করে ফেলার জন্য কিন্তু ফরহাদ মজহারও উস্কানি দিচ্ছিল। পিনাকি তো এদের মধ্যে সবচেয়ে বেশি এই ব্যাপারে তার দানবীয়তা সবচেয়ে ভয়াবহ। সে কিন্তু এখনো বলে যে মানে ফ্রান্সের মতো একটা সভ্য দেশে বসবাস করে প্রতিদিনই সে নারীদের কি করতে হবে সেটা বলে দেয়, কিভাবে মানুষকে রাস্তায় মারতে হবে, বেত দিয়ে পিটাতে হবে, এগুলা বলে দেয়। তো এইসব ব্যাপারে আমরা যে এদেরকে ধরতে পারি না, এটাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের বছরের পর বছর গড়ে ওঠা আমাদের অসচেতনতা, সীমাবদ্ধতা, সেগুলো আছে, সেদিকে না যাই। কিন্তু অপরাধের মাত্রাটা চিন্তা করুন। অপরাধ কতটা সংগঠিত হয়েছে সেটার চেয়েও বড় হলো যে এইসব অপরাধ তাদের মস্তিষ্কে কতটা অপরাধ, যে সব আওয়ামী লীগ, কত হবে বাংলাদেশের কমপক্ষে, আমি একদম মিনিমামটা ধরছি, 10-20 কোটি বলছি না। আমরা তো বাংলাদেশের কোর সমর্থক 5 কোটি মানুষ ধরেন। আজকে 5 কোটি বললে আওয়ামী লীগের উপর অন্যায় করা হয়, এটা 8 কোটি বলতেই হবে। 8 কোটি মানুষকে মেরে ফেলার যে আপনার অপরাধ, মগজের মধ্যে কিন্তু তাদের এই অপরাধটাই ছিল। যে কোনো অপরাধ আপনার দুটো হিসাবে বিচার করা হয়, যে কতটা অপরাধ আমি করতে চেয়েছি আর কতটা অপরাধ আমি করতে পারলাম। চাওয়ার মাত্রার বিচারে এটা ছিল পরিপূর্ণ একটা বিপ্লব। আর বিপ্লবটাও কিন্তু মামার বাড়ির আবদার। যারা বাংলাদেশ স্বাধীন করলো, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, পরিচালিত করলো, যারা এই দেশকে তিলে তিলে গড়ে তুললো শত সীমাবদ্ধতা সত্ত্বেও, তাদেরকে মেরে ফেলে এই দেশ তারা দখল করবে। এই যে অপরাধের চিন্তাটা, এটা ছিল একটা পরিপূর্ণ বিপ্লব। আমরা এই ধরনের বিপ্লবী চিন্তা দেখেছি যেসব রাষ্ট্রে বিধ্বংসী বিপ্লব হয়েছিল, সেই সোভিয়েত ইউনিয়ন এবং গণচীন, এই দুটো দেশে বিপ্লবোত্তর সময়ে মোটামুটি সোভিয়েত ইউনিয়নে 2 থেকে 2.5 কোটি, চীনে 4 কোটির মতো মানুষ খুন হয়েছিল বলে মোটামুটি আপনারা সব ধরনের অনলাইন ডোমেইনে গিয়ে, পাবলিক ডোমেইনে গেলে এই তথ্যগুলো পাবেন।
তার চেয়েও বড় টার্গেট নিয়ে কিন্তু এই বিপ্লবীরা মাঠে নেমেছিল, যে বাংলাদেশের 8 কোটি সকল আওয়ামী লীগকে মেরে ফেললে তো 8 কোটি আওয়ামী লীগ মেরে ফেলা যায়। এইটার যদি উত্তর পিনাকি দিতে চায়, সে কি বলবে? সে বলবে যে হ্যাঁ এইটাই ছিল এবং এটা করলেই তো বাংলাদেশ ভালো হয়ে যেত। অর্থাৎ অপরাধ করার যে 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 চিন্তা, অর্থাৎ খুন করার যে নেশা এদের, সেই বিচারে এদের অপরাধটা আপনি দেখবেন। আমরা চীন বা রাশিয়াতে যে বিপ্লবগুলো হয়েছিল, সেইখানে খুনগুলোকে যদি আমরা অপরাধ হিসাবে চিহ্নিত করি, ঠিক সেই মাত্রার খুনের পরিকল্পনা যারা গ্রহণ করেছিল তাদের অপরাধকেও তো সেই মাত্রায় চিহ্নিত করতে হবে। সোজা কথা, অপরাধ করার যে ইচ্ছা, সেই ইচ্ছার মাত্রায় কিন্তু 2024-এর জঙ্গি উত্থান ছিল একটা সফল এবং পরিপূর্ণ বিপ্লব। সফল বিপ্লব বলা যাবে না, ব্যর্থ হয়েছে, কিন্তু এটা বিপ্লব ছিল। অন্তত তারা বৈপ্লবিক পরিবর্তন করতে পেরেছে। একটা উদীয়মান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন 7% থেকে 3%, 3.5% চলে আসে, সেটা কিন্তু একটা বিপ্লব। আবার দেখবেন আমাদের দেশটা তো দুর্নীতিগ্রস্ত, এটা তো স্বীকার করতে হবে। আমরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা দেশ। এটার বিভিন্ন কারণ আমি বলেছি। দুর্নীতি নিয়ে আমার আলাদা বক্তব্য আছে, যারা শুনেছেন তারা শুনেছেন, যারা শুনেননি তাদের জন্য এই বক্তব্যগুলো আমি রিপিট করব। কারণ আমি যে আপনাদের জন্য কথা বলি, আপনারা যত মানুষই শুনুন কম বা বেশি, এটা একটা ঐতিহাসিক রেকর্ড হিসাবেও রাখতে চাই আমি। কারণ বাংলাদেশকে সঠিকভাবে বিশ্লেষণ আমরা তো সব জায়গায় পাই না। বাংলাদেশের জটিল এবং কঠিন সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যাধিগুলোকে চিহ্নিত করার দায়িত্ববোধ থেকেই কিন্তু আমি বক্তব্য রাখি, সেই দিক থেকে রাখি, এবং সেটা ঠিক আছে। কিন্তু অর্থাৎ যে কথাটা বলার, যে বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 15 বছরের শাসনামলে দুর্নীতিটা কমিয়ে আনছিলেন, এটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য থেকে আমরা এটা বের করতে পারেন। এখানে তর্কের কোনো বিষয় নেই। ইউনূস আসার পর কিন্তু দুর্নীতি বেড়ে গেল। কি পরিমাণ দুর্নীতি বেড়ে গেল! বাংলাদেশে বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, শেখ হাসিনা, তারেক রহমানকে আমি এখানে ধরছি না, তাকেও আমি এই সম্মানে রাখতে চাই। এমনকি তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আমাদের এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান তো 6 মাস রাষ্ট্র শাসন করেছেন। এই শাসকদের কারো কিন্তু এতটা নির্লজ্জ হওয়ার বিষয় নাই যে রাষ্ট্র ক্ষমতায় বসে সাথে সাথে আপনার প্রদেয় 666 কোটি টাকা আপনি মাফ করে নেবেন, অর্থাৎ আপনি সাথে সাথে 666 কোটি টাকা পকেটস্থ করলেন। এইটা কিন্তু একটা দারুণ বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে। একটা দরিদ্র দেশে, দরিদ্র তখন অত ছিল না, এখন আরো দরিদ্র হয়ে গেছে, যেটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করছিল, তবুও তো কোটি কোটি মানুষ তো এখনো দরিদ্র সীমার নিচে এখানে বসবাস করে। সেই রাষ্ট্রে এই জঙ্গিতন্ত্র শেখ হাসিনা সরকারকে প্রতিস্থাপিত করার সাথে সাথে দেখা গেল যে একটা দানব, সর্বগ্রাসী, ক্ষুধার্ত শকুনকে রাষ্ট্রের প্রধান করা হলো, যে ভিজিবলি যে পরিমাণ দুর্নীতি করেছে, যেটা আমাদের মতো দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের আর কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পাস্ট অ্যান্ড ফিউচার, অর্থাৎ অতীতের যারা এবং বর্তমানে তারেক রহমান থেকে শুরু করে ভবিষ্যতে যারা হবেন, আমরা কল্পনাও করতে পারি না যে এমন নরপিশাচ কেউ হবেন যে বসে একটা দরিদ্র রাষ্ট্রের 666 কোটি টাকা পকেটস্থ করবে। এটা ছিল বাংলাদেশের জন্য 2024-এর বিপ্লবের একটা ক্ষুদ্র চিহ্ন। আর তো সব মিলে তো দেখেছেন যে ফারুকি, তারপরে এমনকি যারা সবচেয়ে নিরীহ, যাদেরকে আমরা মনে করি যে দুর্নীতি করেন না, তারাও কিন্তু 80 লক্ষ, 90 লক্ষ, 86 লক্ষ এইভাবে কিন্তু শুধু ডাক্তারের বিল তুলেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে 18 মাস 20 মাসে। সবচেয়ে বেশি দুর্নীতি করেছে কারা? 24-এর কোর জঙ্গিগুলা, আসিফ নজরুল, মাহফুজ আলম, সজীব ভুঁইয়া, নাহিদ হোসেন। এদের এক একটার আপনি দেখেছেন যে পেটের চর্বি কত মোটা হয়েছে। যার পেটের চর্বি হয় না, যার হজম ক্ষমতা ভালো, যে রাত বিরেতে হাঁস খেতে যায়, হ্যাঁ, ওয়েস্টিনে 5 স্টার হোটেলে, তার চামড়ার জেল্লা কি পরিমাণ বেড়েছে। এগুলো একেবারে ক্ষুদ্র টোকাই গোষ্ঠী। টোকাই কথাটা অপমানিত হয় বলবো না, মানে অতি দরিদ্র ক্ষুধার্ত কিশোর ছিল। এই ক্ষুধার্ত কিশোরগুলা, তাদের যে অর্থনৈতিক লাভ হয়েছে, পরবর্তীতে আমরা সার্জিস আলম নামে যে আত্মঘাতী জঙ্গিটা আছে, তার একটা পারিবারিক ছবিতে দেখা গেছে যে প্রত্যেকটার পেট দেখে মনে হচ্ছে এরা প্রত্যেকে 9 মাসের গর্ভবতী। পেটে ওদের এত চর্বি জমেছে। সেই সার্জিস আলমকে দেখবেন জঙ্গি উত্থানের আগে দেখবেন যে একটা লিকলিকে পাতলা ছেলে। একইভাবে আপনি আত্মঘাতী জঙ্গি হাসনাত আবদুল্লাহকে দেখেন। হাসনাত আবদুল্লাহ
এই যে এমপি হওয়ার আগে বলেছিল যে কাউকে গাড়ি আর এমপি হয়ে গাড়ি কিংবা ট্যাক্স ফ্রি এই সুযোগ আমরা দিব না, এটার বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ লড়বে। এমপি হয়ে সে কিন্তু সবার আগে গাড়ির জন্য দরখাস্ত করেছে। এই যে আপনার বুনিয়াদি অর্থনৈতিক দুর্নীতি এবং শিশু বয়সে অর্থনৈতিক দুর্নীতি, এই শিশুগুলো অল্প বয়সে যেমন জঙ্গি হয়েছে, সৌভাগ্যের কারণে ওরা অল্প বয়সে যে পরিমাণ দুর্নীতি করেছে, যে পরিমাণ টাকা পয়সার মালিক হয়েছে, এইটা বাংলাদেশে অতীতে বা ভবিষ্যতে আর কখনো হওয়ার সুযোগ নেই। এটা কিন্তু ছিল একটা ব্যাপক বিপ্লব। আরো কি বিপ্লবের চিহ্ন দেখেন, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলা। কিভাবে? শিক্ষকদের পেছনে ছাত্রদের লেলিয়ে দেয়া, জঙ্গিবাদের শিক্ষাকে গ্রহণ করা, সৃষ্টিশীল শিক্ষাকে ধ্বংস করা, প্রতিটা জায়গায় কিন্তু তারা বিপ্লব করেছে। আবার দেখেন, বিপ্লবের সকল পক্ষকে কিন্তু তারা লাভ দেয়নি। যেমন যারা নাটক সিনেমা করা, যারা মার্কিন ডলার, নগদ মার্কিন ডলার নিয়ে ওরা নেমেছিল, সেই নাটক সিনেমা ইত্যাদি সৃষ্টিশীল জায়গাগুলো মোটামুটি ভয়াবহ হুমকির সম্মুখীন এখন, যদি না জননেত্রী শেখ হাসিনা এসে দেশে আবার সাংস্কৃতিক ক্ষেত্রগুলো চালু করেন। এটা তারেক রহমান হয়তো চেষ্টা করবেন, কিন্তু তারেক রহমানকে তো, যেহেতু তিনি একই কোয়ালিশনের অংশ, এটা তিনি কতদূর করতে পারবেন সেটা এখন দেখার অপেক্ষায় আমরা থাকব। এইভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে যেই আমূল একটা পরিবর্তন হয়ে গেল 2024-এ, প্রতিটাই কিন্তু বৈপ্লবিক পরিবর্তন এবং প্রতিটাই ঋণাত্মক পরিবর্তন। এই ঋণাত্মক পরিবর্তনটা হয় যদি আপনার বিপ্লবটা জঙ্গিরা করে তখন, আর যদি সাধারণ মানুষ বিপ্লব করে তখন পরিবর্তনগুলো হয় ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশের মানুষকে খুব খতিয়ে দেখতে হবে যে এই যে এতগুলো বৈপ্লবিক পরিবর্তনের কথা বললাম, সেখানে কোথায় কার স্বার্থ নিহিত আছে, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের কি স্বার্থ রক্ষিত হয়েছে। আর ধোঁকাবাজিতেও এটা বিপ্লব। চাকরির কথা বলে, বৈষম্য দূরীকরণের কথা বলে, নির্বাচনের কথা বলে বিপ্লব করেছে, কোনোটা তারা কিন্তু রাষ্ট্রে কার্যকর করে নাই। ধোঁকাবাজিতেও কিন্তু এটা একটা অভিনব বিপ্লব। এত বিপ্লবের মাঝে আমরা মাঝখান দিয়ে রাষ্ট্রটাকে হারালাম, যে রাষ্ট্রটার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছিল 2041 সালের মধ্যে একটা উন্নত, শিল্প উন্নত রাষ্ট্র হওয়ার। সম্মানিত দর্শক, সময়টি আমাদের কারোর জন্য ভালো নয়, বিশেষ করে সরকারের জন্য। নতুন বাজেট হয়েছে, এই বাজেট বাস্তবায়নের একেবারে প্রথম মাস। নতুন করে যেভাবে কর আরোপ হয়েছে, সেই করগুলো সংগ্রহ করা, এজন্য নতুন করে পরিপত্র ছাপানো, টোটাল কম্পিউটারের যে সফটওয়্যারগুলো থেকে শুরু করে অনেক কিছু ঢেলে সাজাতে হবে। এই জন্য সরকারকে আসলে একটা পিসফুল সময় পার করতে হবে। আপনারা যারা আয়কর দিতে চাচ্ছেন, গিয়ে দেখুন তারা আয়কর দিতে পারছে না। এর কারণ হলো যেভাবে নতুন ট্যাক্সেশন হয়েছে বাজেটের পরে, সে অনুযায়ী আগের যে আয়কর, সেই আয়করের যে স্ট্রাকচার অনলাইনে নেওয়া হতো সেটা দেওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে যারা বিদ্যুৎ বিল দিচ্ছেন সারা বাংলাদেশের, বিদ্যুতের প্রিপেড মিটার থেকে শুরু করে অন্যান্য মিটারে ভীষণ রকম গন্ডগোল হচ্ছে। কোথাও বিল কম আসছে, কোথাও বেশি আসছে। এটি আসলে সরকারের কর্মকাণ্ডে মারাত্মক বিপত্তি তৈরি করে ফেলছে। এরপর সারা দেশে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে বিস্তীর্ণ এলাকাতে। এই বন্যার আগে হাওর অঞ্চলে এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পুরো ভাটি এলাকা, হাওর এবং বাওর অঞ্চলে তো সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, এই বিস্তীর্ণ এলাকা জামালপুর যে হাওর অঞ্চল রয়েছে, যেটাকে হাওর এলাকা বলা হয়, এই এলাকার একটি ফসল সম্পূর্ণভাবে অন্তত 90% ড্যামেজ হয়ে গেছে। এবং তা সামাল দেওয়ার জন্য বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে, অথবা আমাদের যে চাল, ডাল, আটা, ময়দা আছে এগুলোর উপরে বিরাট একটা চাপ পড়বে, যেটা সরকার কাটিয়ে ওঠার আগেই, এখন বন্যা দেখা দিয়েছে, ওইটা কাটিয়ে ওঠার আগে আবার কুমিল্লা অঞ্চলে বন্যা দেখা দিল। কুমিল্লার বন্যা শেষ হতে না হতে এখন বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চল এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ অঞ্চল, বরিশাল, পটুয়াখালীতে অঝোরে মুষলধারে বৃষ্টি এবং ঢাকাতে নজিরবিহীন জলাবদ্ধতা। এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। কাজেই প্রাকৃতিক দুর্যোগের সময় যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর ব্যাপারে আপনাকে খুবই সতর্ক হতে হয়। স্বয়ং আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে যে ফিতনা শুরু হয়ে গেছে, তখন এই ফিতনা থেকে বাঁচার জন্যে তুমি ঘরের মধ্যে থাকো, অর্থাৎ তোমার কর্ম
সীমিত করো। এখন বাংলাদেশে যে কোনো কারণে হোক একটা ফেতনা শুরু হয়েছে। সেই ফেতনা প্রকৃতির পক্ষ থেকে, সেই ফেতনা মানুষের পক্ষ থেকে, সেই ফেতনা দেশি এবং বিদেশি বিভিন্ন চরের পক্ষ থেকে, যে সকল কথাবার্তা আমরা শুনছি, আমেরিকার ব্যাড গেম, ভারতের ব্যাড গেম, পাকিস্তানের ব্যাড গেম, এবং এদের যারা এজেন্ট, সেই এজেন্টের যে তৎপরতা, তার সঙ্গে সঙ্গে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর ফলে পুরো সমাজ অশান্ত হয়ে পড়েছে। এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য সরকারের খুব জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রকৃতিতে একটা জিনিস আছে যে একই ঘটনা বারবার ঘটে, মানে পৌষ এবং মাঘ মাসেই আপনাকে শীত মোকাবেলা করতে হবে, আষাঢ় শ্রাবণে অঝরে বর্ষণ হবে, তারপর শরৎ হেমন্তেতে এক ধরনের প্রকৃতি আসবে। তো সেক্ষেত্রে আমাদের দেশের এই যে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3টি মাস আমাদের দেশের খুবই খারাপ একটা সময়। এই সময়টাতে কোনো অবস্থাতেই কোনো রাজনীতির ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, এবং এখানে এই মাসে কোনো সমস্যা হতে পারে, এনি সিঙ্গেল প্রবলেম হতে পারে, সেদিকে যাওয়াই যাবে না। এখন যে সমস্যাটা হয়েছে জুলাই মাসে, একদিকে জুলাই বিপ্লবের যারা অংশীজন, তারা সারা বাংলাদেশে সবার সমিতি সমাবেশ করার চেষ্টা করছেন, এবং সেখান থেকে সরকারের সমালোচনা করছেন যে সরকার ক্ষমতা এসে তাদেরকে ভুলে গেছে, তাদের দয়াতে, তাদের কাজের কর্মের যে ফল, সেই ফল তারা ভোগ না করে সরকার ভোগ করছে। এরা লন্ডন থেকে আসছে, কেউ শিলং থেকে এসছে, কেউ সিঙ্গাপুর, পাকিস্তান, বিভিন্ন দেশে পালিয়েছিলেন, তারা আসছে, এসে সরকার গঠন করেছে এবং মুড়ি মোয়া খাচ্ছে। এরকম কথা যখন জুলাই আগস্টের বিপ্লবী এনসিপি বলছে, ঠিক সেই সময়টাতে জামাতের আমির বলছেন যে লক্ষণ ভালো না, তারা সংসদ থেকে ওয়াক আউট করে ফেলছেন। কি জন্য? যে তাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না, সংবিধান সংশোধন যেভাবে হচ্ছে সেভাবে তারা চাচ্ছে না, এই সংবিধান সংশোধনের যে কমিটি, সেই কমিটিতেও তারা থাকতে চাচ্ছে না। এই ঘটনা যখন ঘটছে, ঠিক সেই সময়টাতে আপনি চিন্তা করুন, এই জুলাই মাসেই কথা নেই বার্তা নেই, শেখ হাসিনা রয়টার্সে এক সাক্ষাৎকার দিয়ে বললেন যে তিনি বাংলাদেশে আসবেন, আর এমনি হই হই করে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই এলো, এলে কি হবে? আরেক গ্রুপ বললো যে না, আসবে না, আপা আসবে না। এইভাবে 2 দিন বা 3 দিন চলল। 3 দিন চলার পরে এর মধ্যে এসএসসি পরীক্ষা নিয়ে একের পর এক লঙ্কা কাণ্ড ঘটল। মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাচ্ছিল না, এবং বাস্তবিক অর্থে ঢাকা সহ যে সকল অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বন্যা হয়েছে, আসলে সেখানে পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়। প্রচুর কষ্ট হয়েছে ছেলে মেয়েদের, অনেক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে পরীক্ষা দিতে পারেনি। তো সেই সময় সকলের একটা দাবি ছিল যে এই পরীক্ষাটা পেছানো হোক। আমি একজন সাধারণ মানুষ, আমার মাথায় আসে না যে কেন এর মধ্যে ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, আর এই পরীক্ষা যদি 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হতো তাহলে কি ক্ষতি হতো সরকারের। কিন্তু সরকার কেন এখানে জিদ ধরলো, কার বুদ্ধিতে, কার পরামর্শে? এবং এর সঙ্গে যদি ওই যে দেশি বিদেশি চক্রান্ত সেগুলো থাকে, তাহলে আমি অবাক হব না। বিকজ যারা এই ধরনের ডিপ স্টেট পলিসি চালায়, তারা জানে যে যখন প্রকৃতি এরকম একটা কোনো ঘটনা ঘটায়, যখন মানুষকে বিক্ষুব্ধ থাকে, যখন মানে বারুদে আগুন লাগা মাত্র সারা দেশে আগুনের লেলিহান শিখা প্রবাহিত হয়ে যায়, এই সময়গুলোর জন্য বিদেশি যারা চক্রান্তকারী তারা বসে থাকে। কাজেই এরকম একটা বর্ষা যখনই হয়েছে, তারা বললো যে ঠিক আছে, ওপেন দ্য ডোর, এখন কিছুটা ঘটবে। তারপরে যখন পরীক্ষার ডেট হলো, এই তো ঘটে গেছে। থার্ডলি হলো যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাইলো না, তখন তারা হই হই রই করে যে এটাকে কাজে লাগানোর চেষ্টা করলো। এটা তো মানে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নাই, যে কোনো লোক এটা বুঝতে পারে। কেন শিক্ষামন্ত্রী এই বিষয়গুলো বুঝলেন না, কিংবা শিক্ষামন্ত্রী যিনি বস, প্রধানমন্ত্রী এই বিষয়গুলো কেন বুঝলেন না?
ফলে যা হবার তাই হলো। এই ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো চাচ্ছিল, এখন যে বিষয়গুলো চাচ্ছে, এগুলো সরকারের জন্য উভয় সংকট। যদি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পদত্যাগ করেন, কালকে বলবে যোগাযোগ মন্ত্রী রবিউলকে পদত্যাগ করতে হবে। পরশুদিন সমস্ত ডাক্তার এবং নার্স যারা আছে তারা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামবে। তারপরের দিন ভিপি নুরুর বিরুদ্ধে নামবে, তারপরের দিন জোনায়েদ শাকের বিরুদ্ধে নামবে, তারপরের দিন দেখা গেল ওই যে আর একজন মন্ত্রী আছেন শাহ আলম মন্ত্রী, তো ওনার বিরুদ্ধে নামবে। এরপরে আলটিমেটলি এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলো এরপরে নামবে, সবচেয়ে বেশি নামবে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে। ইতিমধ্যে বিএনপির মধ্যেই তো নানা রকম প্রতিক্রিয়া। বিএনপির বড় বড় নেতারা বলছেন, গয়েশ্বর বাবুর মতো মানুষ, তারপর জয়নাল আবেদীন ফারুক সাহেবের মতো মানুষ, যে সালাউদ্দিন সাহেবকে ডাইরেক্ট ইন্ডিকেট করে গয়েশ্বর বাবু বলছেন যে আপনার বাড়ির সামনে দিয়ে ইয়াবার সব চালানগুলো চোরাচালানি হচ্ছে। এই কথা বলা মানে এর চেয়ে তার অপমান থাকতে পারে না, পার্লামেন্টের মধ্যে হচ্ছে। আবার জয়নাল আবেদীন ফারুক বলছেন যে এই মানে আওয়ামী লীগের আমলে যে সকল ইয়াবা ব্যবসা ছিল এটা এখন বিএনপির কিছু নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে। হোয়াট ডাজ ইট মিন? এটার অর্থ কি? তাহলে যে বিএনপির মধ্যে যে গৃহদাহ, গৃহ বিবাদ, বা বিএনপির মধ্যে যে বিষ বৃক্ষগুলো তৈরি হয়েছে, সেই বিষ বৃক্ষকে ফুলে ফলে শোভিত করার জন্য সরকারের যারা প্রতিপক্ষ তারা নানা রকম ন্যারেটিভ তৈরি করছেন, এবং বিশেষ করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যান্য যারা আছেন যারা খুবই মুখরা, যারা স্পষ্টবাদী, স্ট্রেট ওয়েতে কথাবার্তা বলেন, তারা তো এই মন্ত্রীদের নাম উচ্চারণ করে, সালাউদ্দিন সাহেবকে নাম উচ্চারণ করে যা মুখে আসে তাই বলছে। অন্যদিকে এহসানুল হক মিলন, মানে তিনি তার যে যাকে বলা হয় পদ পদবীর যে মর্যাদা, এটাকে আলটিমেটলি জিরো বানিয়ে ফেলেছেন। এখন তাকে সবাই কেউ ডাকছে ওয়াটারমেলন, কেউ আরও আজে বাজে শব্দ জেনারেশন, কেউ বলছে তিনি, মানে এই কথাগুলো আমার মুখে আসলে শোভা পায় না। তিনি খুব বন্ধু মানুষ, এমনকি আমার সঙ্গে ফেসবুকেও তিনি জড়িত আছেন, দীর্ঘদিনের সম্পর্ক। মানে যে জিনিসগুলো হচ্ছে সেই জায়গাতে একবার যদি কেউ মানে ঠাট্টা মস্করার পাত্রে রূপান্তরিত হয়ে যায়, একবার যদি কোনো মানুষ মকারির পর্যায়ে চলে যায়, কখনো কোনো জায়গাতে গিয়ে ভিলেন নায়ক হতে পারে না। একবার ভিলেন হয়ে গেলে সে কখনো নায়ক হয় না। এবং কোনো একজন মানুষকে যদি একবার জোকার বানিয়ে ফেলানো হয়, কোনো অবস্থাতেই তাকে দিয়ে আপনি সিরিয়াস কোনো কাজ করাতে পারবেন না। জানাজার নামাজে যদি আপনি এরকম কোনো জোকারকে পড়তে দেন, পিছনে যারা জানাজার নামাজ আদায় করছে তারা হাসতে হাসতে অস্থির হয়ে পড়বে, রীতিমতো অস্থির হয়ে পড়বে। তো কাজেই প্রত্যেকটা মানুষকে তার ব্যক্তিত্ব ধরে রাখতে হয়, অথবা যে কোনো কারণে যদি মানুষ এই তার ব্যক্তিত্ব যাকে বলা হয় হারিয়ে ফেলেন, তাহলে তাকে ওই পেশাটা ছেড়ে দেওয়া উচিত বা চলে যাওয়া উচিত। তো সেই দিক থেকে এই যে জুলাই মাসে জেএনজি এই যে রাস্তায় নেমে এসেছে এই সময়টাতে, এর সঙ্গে প্রাকৃতিক, এর সঙ্গে ভৌগোলিক, এর সঙ্গে আন্তর্জাতিক, এর সঙ্গে আমাদের সমাজের চাহিদা, এর সঙ্গে আমাদের যে পাওয়া না পাওয়ার বেদনা, সব একত্র হয়ে আছে। এবং সেই একত্র হয়ে পুরো রাজপথকে এখন রীতিমতো গরম করে ফেলা হয়েছে। এবং এটা যুগপৎভাবে নেপালের সঙ্গে মিলে গেছে। আপনারা জানেন যে সেখানে বাংলাদেশের মতো একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বালেন্দ্র শাহদেব, এবং আমরা সবাই বাংলাদেশে বসে বালেন্দ্র শাহদেবের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে খুব ইতিবাচক আলোচনা করেছে, যে তিনি সেখানে অনেকটা যাকে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির, কিংবা অনেকটা ফাটাকেষ্ট, অথবা অনেকটা নায়ক, হিন্দি সিনেমার যে নায়ক অনিল কাপুরের সেই বিখ্যাত নায়ক সিনেমা, সেইভাবে বালেন্দ্র অনেকগুলো কাজ করার চেষ্টা করেছেন এবং প্রশংসার পেয়েছেন, সব দিক থেকে প্রশংসা পেয়েছেন। কিন্তু ছোট একটা ভুলের কারণে সেখানকার জেএনজিরা আবার তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং প্রবল আন্দোলন চলছে, এবং তার সঙ্গে প্রায় একই সঙ্গে বাংলাদেশে শুরু হয়েছে। এবং বাংলাদেশে যদি আপনি তারেক জিয়াকে ধরেন, তার কর্মকাণ্ড অনেকটা বালেন্দ্রের মতো। তিনি মন্ত্রীদেরকে দালালি করতে নিষেধ করছেন, তিনি
পারিবারিক জীবন যাপন করছেন, ছুটোছুটি করছেন, খুব সাধারণভাবে রাষ্ট্রের ব্যয় কমানোর জন্য খুব সাধারণ মানে আড়ম্বরহীন জীবনযাপন করছেন, সবই অনেকটা বালেন্দ্রের ক্যাটাগরি। এবং তার সঙ্গে এই যে তার মন্ত্রীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং জেএনজি রাস্তায় বের হয়ে আসা, পুরো জিনিসটি মনে হচ্ছে যে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো। এখন এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এখন, সেই ঘটনাগুলো সরকারকে চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে কোনো অবস্থাতেই জিদ করা যাবে না। যারা তরুণ এরা অসংবদ্ধ, মানে যাকে বলে অসংগঠিত, এর মধ্যে কোনো সেন্ট্রাল নেতৃত্ব নেই যারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে নেগোসিয়েশন করা বা কোনো কিছু করা এটা একেবারে অসম্ভব। ফলে এক বাক্যে তাদের দাবিগুলো প্রধানমন্ত্রী যদি মেনে নেন তাহলে এক ধরনের ফলাফল হবে। কিন্তু এখানে অতীতে যদি ভাবে কোটা বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকারী ছিলেন তাদের বিরুদ্ধে যেভাবে প্রথমে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে ছাত্রলীগকে নামানো হয়েছিল, এটা একটা রং সিদ্ধান্ত ছিল। যখন ওবায়দুল কাদের দম্ভ ভরে বলেছিলেন যে এদেরকে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং ওই দিন থেকে আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল। ঠিক সেই ভুল এই প্রথম দিন আজকে যে ভিডিওটা করছি, যখন ছাত্ররা আন্দোলন করছে মঙ্গলবার, এবং সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, সেই আন্দোলনে ছাত্রদলের ছেলেদের সঙ্গে তাদের হাতাহাতি, এটা এই আন্দোলনকে আরও বেগবান করেছে, আরও সমস্যা তৈরি করেছে। এবং এর ফলে এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য তারা যে ঘোষণা দিয়েছে, এটিকে যদি সরকার সতর্কতার সাথে ব্যবহার করতে না পারে, সরকার আচরণ যদি সংযত না হয়, তাহলে এটি অনেকটা বিদ্যুতের মতো ছড়িয়ে যেতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এবং আলটিমেটলি ছড়িয়ে গেছে। আজকে যে ঘটনা ঘটলো আপনারা লিখে রাখেন, আগামীকালের সে দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে এই রাজপথ তারা কাঁপাবে, যদি না সরকার আজকে রাতের মধ্যে কোনো নাটকীয় সিদ্ধান্ত না নেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।